ইমসুল স্কুল যাচ্ছিল। সে চিন্তা করতে থাকে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা কেন ক্যান্সেল করে দিয়েছে। সে সিয়ঞ্জকে হাই বলে, কিন্তু সিয়ঞ্জে কোনো রিপ্লাই দেয় না। সে বাসে উঠে যায়, ইমসুলও বাসে উঠে যায়। সে সিয়ঞ্জের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। ইমসুল মনে মনে বলতে থাকে, আমি জানতাম না সিয়ঞ্জে বাসে করে স্কুল যেত। সিয়ঞ্জের স্কুল এসে যাওয়াতে সে নেমে যায় বাস থেকে। ইমসুলও তার সাথে বাস থেকে নেমে যায়, কিন্তু তার ছাতাটা সেখানে পড়ে যায়। ইমসুল কোনো রকমভাবে ছাতাটা তোলে। সে বাইরে আসার চেষ্টা করছিল, কিন্তু কোনো রকমভাবে বাস থেকে নামতে পারছিল না। বাস ছেড়ে দেয়। সিয়ঞ্জে বুঝতে পেরে যায় সে বাস থেকে নামতে পারেনি। সে বাসের পেছন পেছন ছুটতে থাকে। বাসের ভিতরে থাকা সমস্ত মেয়েরা চিৎকার করতে থাকে, এত হ্যান্ডসাম, এত সুন্দর ছেলেটা বাসের সাথে সাথে ছুটছে। অবশেষে সিয়ঞ্জে বাসটাকে থামিয়ে দেয়। সিয়ঞ্জে ইমসুলের জন্য বাসটাকে থামিয়েছে, সেই জন্য ইমসুল খুবই খুশি হয়ে যায়। সিয়ঞ্জের বন্ধু সিয়ঞ্জকে বলে, কদিন ধরে আমি দেখছি এই মেয়েটা তোমার সাথে সব সময় ঘুরঘুর করছে। কি ব্যাপার বলো তো? তুমি কি ওই মেয়েটাকে পছন্দ করো, না মেয়েটা তোমাকে পছন্দ করে? সে বলে, আমি ভাবছিলাম এই মেয়েটা তাইসুনকে পছন্দ করে। এটা শোনা মাত্র সিয়ঞ্জে দাঁড়িয়ে যায়। সিয়ঞ্জে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো তো, তাইসুনের সাথে কি ব্যাপার? অন্যদিকে আমরা ইমসুলকে দেখতে পাই। সে স্কুলের ভেতরে আসছিল। সেই সময় সে একটা পোস্টার দেখতে পায়, যেখানে লেখা ছিল খুব তাড়াতাড়ি সুইমিং কম্পিটিশান শুরু হবে। ইমসুল পুরনো দিনের কথাটা মনে করতে থাকে। এরপর একবার সিয়ঞ্জে ইন্টারভিউতে বলেছিল, আমার কাঁধ সার্জারির পরে যখন আমি স্কুলে ছিলাম, তখন আমি স্কুলের সুইমিং কম্পিটিশানে নাম দিয়েছিলাম। সেই কম্পিটিশানে জেতার পরে আমার হাত খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আমাকে সুইমিং ছাড়তে হয়। সে খুব কষ্ট পায়। সে বলে, আমি যদি এই কম্পিটিশানে না পার্টিসিপেট করতাম, তাহলে হয়তো আমার হাতটা ঠিক থাকতো। ইমসুল চিন্তা করতে থাকে, আরে এটা তো এই কম্পিটিশানটা, তার মানে আমাকে যে করে হোক এই কম্পিটিশানটা আটকাতে হবে। এরপর ইমসুল সিয়ঞ্জের কাছে ছুটে আসে। তাকে বলে, তুমি সুইমিং কম্পিটিশানে নাম দেবে না, কারণ তোমার হাত বাজেভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরপর থেকে তুমি কোনো দিন সুইমিং করতে পারবে না। যখনই সেই কথাটা বলছিল, তখন ওখানকার টাইমটা ফ্রিজ হয়ে যায়, সব কিছু থেমে যায়। সিয়ঞ্জে এবং তার বন্ধু সব কিছু থেমে যায়। কিছুক্ষণ পরে সিয়ঞ্জে আবার বলে, এবার তুমি কি বলছিলে বলো। সে যখন আবারও বলে, তুমি এর জন্য মারাও যেতে পারো, সময়টা আবারও থেমে যায়, সব কিছু ফ্রিজ হয়ে যায়। সিয়ঞ্জে কিছুই শুনতে পায় না। তার মানে সিয়ঞ্জে ভবিষ্যতের কোনো কথা পাস্টে বলতে পারবে না। সে মেসেজ করে কথাগুলো লিখতে চাইছিল, কিন্তু দেখা যায় মেসেজটাও ইরেজ হয়ে যায় অটোমেটিক। কিছুই বুঝে উঠতে পারছিল না কিভাবে যে এটা থামানোর চেষ্টা করবে। এরপর তার ক্লাসে সে চিৎকার করে বলতে থাকে, ওবামা প্রেসিডেন্ট হবে। এই কথা শোনার সাথে সাথে টাইম থেমে যায়, সব কিছু ফ্রিজ হয়ে যায়, যার ফলে ইমসুল ভয় পেয়ে যায়। পরের দিন সিয়ঞ্জেকে দেখি সুইমিং করছিল। সে নতুন রেকর্ড তৈরি করছিল, যার ফলে তার কোচ খুব খুশি হয়েছিল। অন্যদিকে আমরা তাইসুনকে দেখতে পাই। সে পুলিশ স্টেশনে ছিল, তার সাথে কয়েকটা ছেলের মারপিট হয়ে যায়। পুলিশ অফিসার তাদের ওপরে ফাইল চার্জ করে দেয় এবং তাদের বাড়ির লোকেদের ফোন করে ডাকে। ইমসুল দেখতে পাই সিয়ঞ্জে ফোন করতে করতে তার বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় সেখানে ঠাকুমার বেশে একজন মহিলা আসে, সিয়ঞ্জেকে টাকা চায়। সিয়ঞ্জেকে বলে, তুমি অক্টোবরে জন্মেছো এবং তুমি সুইমিং করতে ভালোবাসো, তোমার ডান হাতে ব্যথা আছে, সব কিছু বলতে থাকে। সেটা আর কেউ ছিল না, সে ইমসুল ছিল। সে সিয়ঞ্জেকে বলে, তুমি যদি এটা থেকে বাঁচতে চাও, তাহলে তোমাকে 3 দিন সুইমিং বন্ধ করতে হবে, দিলে তোমার হাতটা ভালো হয়ে যাবে। এরপর সিয়ঞ্জে ইমসুলকে টাকা দেয় এবং সেখান থেকে চলে যায়। ইমসুল টাকা নিয়ে আসছিল, সেই সময় হাওয়ার একটা ঝোঁকা এসে তার হাত থেকে টাকাটা নিচে পড়ে যায়। সে সেটাকে ধরতে চায়, সেটা একজনের কাছে এসে থেমে যায়। সেখানে তাইসুং বসছিল। ইমসুল বলে, তুমি এই টাকার নোটটা আমাকে ফেরত দাও। এরপর তাইসুং ইমসুলকে বলে, আমি আমার লাভ লাইফের সম্বন্ধে জানতে চাই, তুমি আমাকে ভবিষ্যৎ বলে দাও। ইমসুল বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না।
তাইসুং বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে চিঠি দিয়েছিলে, সেই চিঠিতে কত কিছু লেখা আছে। তুমি কি চিঠিটা পড়ে নিয়েছো? এখন আমি ভাবছি এই খারাপ চিঠিটা আমি কেন লিখেছিলাম। এই সব কথা আমি কোনো দিন লিখতে চাইছিলাম না। এরপর ইমসুল দেখে তাইসুংয়ের হাতটা কেটে গেছে। তখন সে তার বন্ধুর কথা মনে করতে থাকে। তার বন্ধু তাকে বলে, তুমি তো তাইসুংকে ভালোবাসো, সে স্কুলের কয়েকটা ছেলের সাথে মারপিট করেছে। এরপর ইমসুল সামনের একটা স্টোর থেকে তার জন্য ব্যান্ডেড নিয়ে আসে। ব্যান্ডেড নিয়ে তার হাতে লাগিয়ে দেয় এবং তাকে বলে, তুমি এইসব মারপিট ছেড়ে দাও, না হলে তোমাকে স্কুল থেকে বের করে দেবে, যার ফলে তোমাকে সারা জীবন পস্তাতে হবে। তোমাকে তোমার বাড়ির লোকেরা কত ভালোবাসে, তোমার চিন্তা করে, তোমাকেও তাদের কথা চিন্তা করতে হবে। তাইসুং বলে, না, কেউ আমাকে ভালোবাসে না। ইমসুল বলে, আমিও প্রথমে এটা ভাবতাম, কেউ আমার কথা ভাবে না। এই পৃথিবীতে একমাত্র বাবা মাই আছে যে তাদের বাচ্চাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারে এবং তাদের কথা চিন্তা করে, কিন্তু তারা মুখ ফুটে কোনো কিছু বলে না। ইমসুলের এই কথাটা তাইসুং খুবই ইমপ্রেস হয়ে যায়। তারা দুজন বাড়ির দিকে আসছিল। সেই সময় ইমসুল দেখতে পায় সামনে সিয়নজে দাঁড়িয়ে আছে। সে তাকে দেখে নেয় এবং ইমসুল তাইসুনের পেছনে লুকিয়ে যায় এবং মাথায় টুপিটা পরে নেয়। ঠাকুমার মতো আওয়াজে বলতে থাকে, আরে এই দেখো, আবার তোমার সাথে দেখা হয়ে গেছে। এটা শোনার পরে তাইসুং খুব জোরে হাসতে থাকে। সিয়নজে জিজ্ঞেস করে, তুমি কে? তাইসুং নিজের পরিচয় দেয়। এরপর সিয়নজে ইমসুলকে বলে, তুমি আমার সাথে ইয়ার্কি করছিলে, সবার সামনে আমাকে ছোট করছিলে। সিয়নজে ইমসুলের ওপরে খুবই রেগে যায়। সে সেখান থেকে চলে যায়। হঠাৎ করে ইমসুল দেখতে পায় সিয়নজের বাড়িটা ইমসুলের বাড়ির ঠিক সামনে। সত্যি তো, আমার বাড়ির সামনেই থাকতো, আমি কোনোদিন নোটিস করিনি। ইমসুল তার রুমের ভেতর থেকে বাইরের দিকে যখন তাকায়, সে দেখতে পায় সিয়নজে সুইমিং প্র্যাকটিস করার জন্য যাচ্ছে। সিয়নজে যখন প্র্যাকটিস করছিল তখন সে তার কাঁধে যন্ত্রণা অনুভব করে। তখন সে ইমসুলের কথাটা মনে করতে থাকে, আমার কাঁধে তো ব্যথা হচ্ছে এবং আমার বডিতে একটা তিল আছে, আমি তো এটা কাউকে বলিনি। ইমসুল বলছিল আমার শরীরে ভূত আছে, তাহলে কি সত্যি আমার শরীরে ভূত আছে? এরপর সিয়নজে তার ভয়টা তাড়ানোর জন্য গান করতে থাকে। অন্যদিকে এই জায়গাতে আরও দুটো ছেলেকে দেখতে পাই। তারা সিয়নজের ওই সুইমিং প্যান্টটা চুরি করার জন্য এসেছিল। তারা বলে সিয়নজে সব কম্পিটিশানে এই সুইমিং প্যান্ট পরে যায় এবং জিতে আসে। এরপর ইমসুল ছেলেটার হাত থেকে প্যান্টটা নিয়ে নেয়। তাদের চিৎকারে সিয়নজে বুঝতে পেরে যায় এবং সে তোয়ালে পরে বাইরে বেরিয়ে আসে। তখনই ইমসুল ভয় পেয়ে যায় এবং সে কোথায় লুকোবে খুঁজছে। এরপর সে একটা বাস্কেটে লুকিয়ে যায়। সিয়নজে বাস্কেটের কাছাকাছি আসে, কাউকে দেখতে পায় না। হঠাৎ করে বাস্কেটটা নড়ে ওঠে। সে ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, তাহলে কি সত্যি ভূত আছে? কিন্তু সে যখন একটু লক্ষ্য করে, দেখে কারো মাথার চুল। সে বাস্কেট যখন সরিয়ে দেয়, ইমসুলে ওই বাস্কেট থেকে বেরিয়ে ফুল স্পিডে বাইরের দিকে ছুটতে থাকে। সিয়নজে তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কে? সিয়নজে ইমসুলকে ধরে নেয় এবং তাকে টানাটানি করতে থাকে। তখন সিয়নজে ইমসুলকে ধরে ডাইরেক্ট সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দেয়। সে জানতে পেরে যায় ওই মেয়েটা আর কেউ নয়, ইমসুল ছিল এবং সে বুঝতে পেরে যায় তার লাকি প্যান্টটা তার কাছেই ছিল, যাতে সে কম্পিটিশনে না যেতে পারে। সিয়নজে খুবই রেগে যায়। সে তাকে বলে, তুমি আমাকে কেন আটকাচ্ছ? তুমি জানো না সুইমিং আমার পক্ষে কতটা ইম্পর্টেন্ট? ইমসুল বলে, আমি তোমাকে রক্ষা করতে চাই। আমি খুবই একটা খারাপ স্বপ্ন দেখেছি, তুমি কম্পিটিশনের জন্য নিজেকে লোকসান করবে। এরপর সিয়নজে চিৎকার করতে করতে বলে, আসলে তুমি কে? আমার জন্য এত চিন্তা করছো? তোমার এই সব ফালতু কাজকর্ম অবাক লাগছে। আমার মনে হয় তুমি পাগল আছো, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। এরপর ইমসুল কাঁদতে কাঁদতে বলে, আমি তো শুধু তোমাকে বাঁচাতে চাইছিলাম। সে বলে, তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। যদি তোমার পাসটা চেঞ্জ না করতে পারি, সেই সময় সবকিছু ফ্রিজ হয়ে যায়, সবকিছু থমকে দাঁড়িয়ে যায়। এরপর সিয়নজে জল থেকে ওঠে, রেগে সেখান থেকে চলে যায়।
অন্যদিকে সিয়ঞ্জের বন্ধু সিয়ঞ্জেকে ফোন করে বলে, তোমার শত্রুপক্ষ তোমার প্যান্ট চুরি করতে এসেছিল, তুমি কি সেটা জানো? তুমি কি সেটা পেয়েছো? এটা শোনার পরে সিয়ঞ্জে খুবই অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, তাহলে ইমসুল যে কথাটা বলেছিল সবই সত্যি। সে আরও বলে, আমি এত কথা শুনিয়ে দিয়েছি। এরপর সিয়ঞ্জে ইমসুলকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা ইমসুলকে দেখতে পাই, সে একটা রাস্তাতে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। সেই কথাগুলো সে মনে করে খুবই দুঃখ পেয়ে যায়। এরপর সে রাস্তার এক কোণায় এসে দাঁড়ায়। সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, সামনে গাড়ি আসছিল অনেক। সে রাস্তাটা ক্রস করতে পারছিল না। বাস্তবে ইমসুলের পাটা প্যারালাইজড হয়ে গেছিল। সেটা রোড অ্যাক্সিডেন্টের জন্য হয়েছিল, যার ফলে সে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ভয় পায়। কোনো রকমভাবে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে যায়। এই সময় একটা 4 চাকা দুরন্ত গতিতে তার দিকে এগিয়ে আসে। অন্য দিক থেকে সিয়ঞ্জে ইমসুলকে ডাকতে ডাকতে তার কাছে চলে আসে এবং সেই গাড়িটা হাত থেকে সে ইমসুলকে বাঁচিয়ে বুকে জড়িয়ে নেয়। তুমি কি তোমার জ্ঞানে ছিলে না? এরপর ইমসুল খুবই ভয় পেয়ে যায়। সে অজ্ঞান হয়ে সিয়ঞ্জের ওপর পড়ে যায়। আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পাই, যখন সিয়ঞ্জে তার নিজের ঘরে শিফট হচ্ছিল, তখন ডেলিভারি বয় ভুল করে ইমসুলের ঘরের পার্সেল তার ঘরে দিয়ে দেয়। যখন সে ওই পার্সেলটা ইমসুলের বাড়িতে দিতে আসছিল, তখন ইমসুল দূর থেকে তাকে ডেলিভারি বয় বলে তার দিকে ছুটতে থাকে। তখন সিয়ঞ্জে তাকে দেখতেই থাকে, দু চোখ ভরে দেখতে থাকে। তার মানে সিয়ঞ্জে আগে থেকে ইমসুলকে পছন্দ করত। প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলেছিল। সিয়ঞ্জে পার্সেলটা দিয়ে দেয়, তাকে বলে, আমি অনেক জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো আসা এখনো বাকি আছে, এবং ধন্যবাদের সহিত তাকে সাদা চকলেট দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তাদের দুজনের সেকেন্ড মিটিং হয়েছিল ইমসুলকে দেখার জন্য। সিয়ঞ্জে তার ডিভিডি শপে যায় এবং দেখে ইমসুল সেখানে ঘুমাচ্ছে। এরপর সে পড়তেই যাবে, সেই সময় সিয়ঞ্জে তার হাতটা ইমসুলের মাথার নিচে রেখে দেয় এবং খুবই ভালোবাসার দৃষ্টিতে সে ইমসুলকে দেখতে থাকে, যার ফলে সিয়ঞ্জের হাতটা খুবই ব্যথা হয়ে যায় অনেকক্ষণ তার হাতের উপরে শুয়ে থাকার জন্য। পরে যখন একটা কাস্টমার এসে যায়, ইমসুল ঘুম থেকে উঠে যায়, সিয়ঞ্জের পেছন হয়ে যায় এবং তাড়াহুড়োতে ওখান থেকে একটা খারাপ সিনেমার ক্যাসেট তুলে নেয়। এরপর আমরা ওই সিনটা দেখতে পাই, ইমসুল সিয়ঞ্জেকে সুইমিং পুলের সামনে জড়িয়ে ধরেছিল। সিয়ঞ্জে মনে মনে ভাবতে থাকে, আমি কি কোনো স্বপ্ন দেখছি না তো? আমার ক্রাশ ইমসুল আমাকে জড়িয়ে ধরেছে। ইমসুল যখন সিয়ঞ্জেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সে তখন খুব খুশি হয়ে গেছিল। ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতেই যাচ্ছিল, কিন্তু তার বাবা সেই সময় তার রুমে প্রবেশ করার জন্য রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যায় এবং সে তার বাবার উপরে খুবই রেগে যায়। তার বাবাকে বলে, বাবা তুমি দরজাটা নক করে কেন আসো না? এরপর গল্পটা আবারও প্রেজেন্টে চলে আসে। সিয়ঞ্জে ইমসুলকে সেই রাস্তার মাঝখানে জড়িয়ে ধরে রাখে, কারণ সে অজ্ঞান ছিল, সে যেতেই পাচ্ছিল না। কিন্তু এখন ইমসুলের জ্ঞান ফিরে এসেছিল এবং আমাদেরকে দেখানো হয় যখন সিয়ঞ্জে সুসাইড করেছিল, সেখানে সাদা চকলেটটা রাখা ছিল যেটা ইমসুল দিয়েছিল এবং সেই ছবিটাও রাখা আছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন, আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি। あなただけそばにいて僕のこと迎えに来て煩わしい憤り早く見つめて